হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে এই বর্ধমানটাকে টার্নওভার করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই কথা বলে কমরেডদেরকে রক্তি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। কমরেড, এখন এই সভায় বক্তব্য রাখবে আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন, আমরা যাদের দেখে সাফাই করতে এসেছিলাম তাদের মধ্যে অন্তত দুজন, অপুদা, দীপঙ্কর দা, অনির্বাণ আছে ও প্রার্থী হয়েছে 12 নম্বর ওয়ার্ডে। আরো বেশ কিছু প্রার্থী আছেন, বামপন্থী ছাত্র আন্দোলনের বন্ধুরা আছে, বিশ্বরূপ আছে, দীপশিতা আছে, ওই মূলত বলবে। আমি কতগুলো ছোট ছোট কথা বিনীতভাবে এই মাইকের আওয়াজ যে মানুষের কাছে পৌঁছচ্ছে আমি কেবল মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এমন নয় যে মানুষ জানেন না, এমন নয় যে মানুষ খবর রাখেন না, বরং অনেক সময় আমরা যারা রাজনীতি করি আমাদের চেয়ে বেশি বোঝেন মানুষ। কিন্তু মিডিয়া ইত্যাদির যা প্রভাব এবং মিডিয়ায় বামপন্থীদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, বামপন্থীদের খবর দেখানো যাবে না, এই কনসাস ডিসিশনটা বেশ কয়েক বছর ধরে যেভাবে চলছে তাতে করে বামেদের কথাগুলো আরেকবার আপনাদের কাছে নিয়ে যাওয়াটা জরুরি। প্রথম কথা, নিজেদের ভোটটা নিজেরা দিতে হবে। ভোট দেওয়ার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার 24শে ডিসেম্বর রাত্রিবেলা সান্তা ক্লজ এসে মানুষকে দেয়নি। এই অধিকার লড়াই করে পেতে হয়েছে। ফলত সর্বশেষ পুরভোট বর্তমানে যা হয়েছিল তার দগদগে স্মৃতি গোটা রাজ্যের গায়ে, রাজ্যের গণতন্ত্রের ইতিহাসের গায়ে কালো দিন। এইবারে যেন তার কোন রকম পুনরাবৃত্তি করার সুযোগ কেউ না পায়। আমি আপনাদের কাছে, মাননীয় ভোটারদের কাছে আবেদন করব, এই এখন আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, সকালের দিকে একটু কুয়াশা ছিল কিন্তু রোদ বেড়েছে, গরম বেড়েছে। আজকে 21শে ফেব্রুয়ারি, আরো 6 দিন পরে ভোট, আর একটু গরম বাড়বে সম্ভবত। ভোট দিতে যাবেন, ছাতা নিয়ে যাবেন, ছাতার বাঁটটা যেন শক্তপোক্ত থাকে এটা মাথায় রেখে যাবেন, যে কোনো প্রয়োজনে কাজে লাগতে। ভোটটা নিজেদের ভোট নিজেরা দিতে হবে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, নকশাল, খ্যাকশাল যাকে দেবে দেবে, কিন্তু ভোট নিজেদের দিতে হবে। 2 নম্বর কথা, বামপন্থীদের ভোট দিন। কেন বামপন্থীদের ভোট দিন? তার কারণ বামপন্থীরা রুজি রুটির সমস্যা নিয়ে লড়াই করে। যারা বামপন্থীদের পছন্দ করেন তারাও এই কারণেই পছন্দ করেন যে বামপন্থীরা রুজি রুটির সমস্যা নিয়ে লড়াই করে। যারা বামপন্থীদের অপছন্দ করেন তারাও এই কারণেই বামপন্থীদের অপছন্দ করেন যে তারা রুজি রুটির সমস্যা নিয়েই লড়াই করে। বামপন্থীরা যদি কখনো দুর্বল হয়ে যায়, এই দেখুন এখন সাম্প্রতিক অতীতে বামফ্রন্ট যখন ছিল, বাম বিরোধী মানুষ তো অনেক ছিলেন, কিন্তু তখনও পশ্চিমবাংলার রাজনীতিতে চায়ের দোকানে, পাড়ায়, আড্ডা থেকে সর্বত্র আলোচনা, চর্চা, তর্ক বিতর্ক। বামপন্থীরা শক্তিশালী যখন ছিল, তর্ক বিতর্কের বিষয় ছিল কৃষি ভালো না শিল্প ভালো। এখন বামপন্থীরা একটু দুর্বল হয়েছে। ওই সিরিয়ালে দেখতাম ঝিলিক তার মাকে খুঁজে পাবে কিনা, মনে থাকবে। এখন বামপন্থীরা একটু দুর্বল হয়েছে। এখন রাজনীতির আলোচনার বিষয় হলো সৌমিত্র খান তার স্ত্রীকে খুঁজে পাবেন কিনা। এটা রাজনীতি নয়। বামপন্থীরা দুর্বল হয়ে গেলে রাজনীতিতে ব্রেকিং নিউজে কোথায় কোন তৃণমূলের নেতা গালে শশা মেখে লাভলি লাভলি গান গেয়ে বেড়াচ্ছে, কোথায় কোন তৃণমূলের এমপির বিরুদ্ধে তৃণমূলেরই আইনজীবীরা মাতাল তোমায় চিনতে হবে, জানতে হবে বলে মিছিল করতে বেরোচ্ছে, কোথায় কোন বিজেপির নেতা গরুর দুধে সোনা খুঁজে পেয়েছে, এইগুলো রাজনীতির খবর হয়ে যায়। আর মানুষের প্রত্যেক দিনের জীবন জীবিকার সংকট, বামপন্থীরা যদি দুর্বল হয়ে যায় সেগুলো আস্তে আস্তে ব্রেকিং নিউজ থেকে দূরে সরে যায়। বামপন্থীদের ভোট দেওয়ার আবেদন করব এই কারণে, বামপন্থীরা জিতলে, বামপন্থীরা শক্তিশালী হলে, বামপন্থীদের ভোট বৃদ্ধি হলে সন্ধ্যেবেলার ঘন্টা খানেক আলোচনাটা
পিসি ভাইপোর সম্পর্কের রসায়ন নিয়ে হবে না, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নিয়ে করতে ওরা বাধ্য হবে। এই কারণে বামপন্থীদের সমর্থন করার আহ্বান জানাবো আপনাদের কাছে। এই যে রেড ভলান্টিয়ার হিসেবে এরা কাজ করেছে, এই নীলপুরে দীর্ঘদিন কমিউনিটি কিচেন চলেছে, অসংখ্য ছোটাছুটি করেছে এই কম বয়সী ছেলে মেয়েগুলো, কোন রকম প্রশাসনিক ক্ষমতা ছাড়া। এই কি বিরাট বিরাট মহান কিছু করে ফেলেছে? না। যে রাজনৈতিক আদর্শ বোধ মানুষের সংকটের সময় আমাদের ছেলে মেয়েদের ঘরে চালের বস্তা ঢোকাতে দেয় না, যে রাজনৈতিক বোধ মানুষের সংকটের সময় কোথায় কোন মুসলমান পাড়ায় 4টে জমায়েত হচ্ছে ওখান থেকেই করোনা ছড়াচ্ছে বলে প্রচার করতে দেয় না আমাদের, সেই রাজনৈতিক বোধই আমাদের ছেলে মেয়েদের তাড়িয়ে বেরিয়েছে মানুষের সংকট, করোনার সংকট, ক্রাইসিসের সময় অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে ছুটে বেড়াতে, বাড়িতে বাড়িতে কাকে হাসপাতালে ভর্তি করতে হবে সেই নিয়ে ছুটে বেড়াতে, কোথায় কে খেতে পাচ্ছে না তার কাছে রান্না করা খাবার পৌঁছে দাও, কার কাছে একটু বই খাতা পৌঁছে দিলে ভালো হয়, কাকে একটু রক্ত দিলে ভালো হয়, ওষুধ দিলে ভালো হয়। এই যে রেড ভলান্টিয়ার হিসেবে বিরাট কাজ করেছে, কোন রকম প্রশাসনিক ক্ষমতা ছাড়া, এমএলএ এমপি মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল ছাড়া রেড ভলান্টিয়াররা পারল, বাকিরা পারল না। কেন? এই যে কিছুদিন আগে আপনাদের মনে থাকবে একটি বিজেপির একটি কম বয়সী মেয়ে কলকাতায় কোকেন বিক্রি করতে গিয়ে ধরা পড়ল, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, যুবক তামেলা ঠিক, বিজেপির ছোট নেত্রী, তাই কোকেন বিক্রি করছিল, বড় নেতা হলে দেশ বিক্রি করত। ওরা এইগুলো করছে। ওরা যখন গ্রেপ্তার হলো সেই দিন আমরা জানতে পারলাম যে এমনকি বিজেপির ওই পাড়াতুতো কুচো নেত্রী, কোকেন বেচা নেত্রী, তারও নাকি একটা প্রাইভেট বডিগার্ড আমার আপনার ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় সরকারের বন্দোবস্তে হয়েছিল। এই যে এত, আমি বললাম এই কারণে, এত এত রংবাহার, এত আড়ম্বর, এত বিরাট মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল এমপি এমএলএ রাজ্য সরকার দিল্লি সরকার সব মিলে এরা পারল না, আর এই ছেলে মেয়েগুলো পারল। আমাদের আদর্শ বোধের জায়গা থেকে তো পরীক্ষিত বামপন্থীরা, কোন রকম প্রশাসনিক ক্ষমতা ছাড়া যারা এই বিরাট কর্মযজ্ঞ করতে পারল, একটা কাউন্সিলরের কলমের জোর তাদের আরো কাজ করার স্পৃহা, কাজ করার সুযোগ, পরিসর, ক্ষমতা আরো বহু গুণ বাড়িয়ে দেবে। এই কারণে আমরা আপনাদের কাছে আবেদন করছি অনির্বাণদের ভোট দিন। আমার 3 নম্বর কথা, বিজেপিকে সাফ করে দিতে হবে। 1 নম্বর কথা যদি হয় নিজের ভোট নিজে দিন, 2 নম্বর কথা যদি হয় বামপন্থীদের সমর্থন করুন, তাদের শক্তি বাড়ান, 3 নম্বর কথা বিজেপিকে একটি ভোটও দেবেন না। গোটা দেশে মেজাজ তৈরি হচ্ছে, মুড তৈরি হচ্ছে, প্রতিটি রাজ্যে, এই তো 2 দিন পরে উত্তরপ্রদেশে ভোট, আরো অন্যান্য জায়গায় পাঞ্জাবে ইত্যাদি ইত্যাদি ভোট আছে, গোটা দেশ দেখতে পাচ্ছে আস্তে আস্তে মেজাজ তৈরি হচ্ছে। এই বিজেপি এতদিন ধরে ভারত পাকিস্তান হিন্দু মুসলমান বাঙালি বিহারি এই করে বেরিয়েছে, কিন্তু মানুষের রুজি রুটির প্রশ্নে পেট্রোল ডিজেলের দাম 100 টাকার বেশি হয়েছে, রান্নার গ্যাসের দাম 1000 টাকার বেশি হয়েছে। 80% ছেলে মেয়ে বিজেপির নীতির ফলে অনলাইনে ক্লাস করতে পারেনি, লেখাপড়া থেকে গ্রামাঞ্চলে বাদ চলে গেছে, লেখাপড়ার খরচ বেড়েছে। লকডাউন এমন ভাবে ঘোষণা হয়েছে, আমরা দেখেছি আম্বানি আদানিরা, এই মুকেশ আম্বানি পৃথিবীর সব থেকে দামি বাড়িটায় থাকেন মুম্বাইতে, 4টে লোক, তার জন্য 6500 কোটি টাকা দিয়ে তৈরি করা বাড়ি, 250 জন কেয়ারটেকার। এই লকডাউনে এত মাল কামিয়েছে, ওই বাড়িতে থেকেও হচ্ছে না। লকডাউন চলাকালীন খবর এসেছে মুকেশ আম্বানি লন্ডনে গেছে 300 একর জমি কিনে নতুন রাজপ্রাসাদ বানিয়ে থাকবে। আর এই দেশেই বিজেপির আমলে পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে ট্রেন চাপা পড়ে মারা গেছে, আমরা দেখেছি। ভ্যাকসিন নিয়ে জোচ্চুরি, যেভাবে ব্যাংক বেচে দিয়েছে, ব্যাংক বেচে দিতে যাচ্ছিল, আটকে গেছে আন্দোলনের চাপে। এই শেষ বাজেটেও বলেছে এলআইসি বেচে দেব। ট্যাক্স যা ছাড় দেওয়ার ব্যাপার, বড় লোকদের ট্যাক্স ছাড় দিয়েছে, কিন্তু এত সংকটেও মধ্যবিত্তকে কোনো ট্যাক্স ছাড় দেয়নি। কোনো একটি অংশের মানুষ বলছে না যে বিজেপি মানুষের রুজি রুটির প্রশ্নে কোনো ভালো কিছু কাজ করেছে। এদের দিয়ে কিচ্ছু হবে না। গোটা দেশের মানুষ প্রত্যাখ্যান করছেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। পুরনো বাড়ির দেওয়ালে চুনের মতো টোকা মারলেই ঝরঝর ঝরঝর করে বিজেপি ঝরে পড়ছে। আমি এক্ষুনি কাকে একটা বলছিলাম, মিস্টার ইন্ডিয়াতে অনিল কাপুর যেরকম আস্তে আস্তে উঠে গেছিল, ওই রকম বিজেপির অবস্থা হচ্ছে। এই বিজেপিকে দিয়ে
কিচ্ছু হবে না, বিজেপিকে একটি ভোটও দেবেন না। যারা ভেবেছিলেন যে বিজেপিকে দিয়ে যদি একটু তৃণমূলকে টাইট দেওয়া যায়, তারা বাংলা কথা বুঝে রাখুন, তৃণমূলের অত্যাচার, গুন্ডামি, কাটমানি, চুরি, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বাঁধ যদি তৈরি করেন, ওটা হবে বালির বাঁধ। আর সিপিএম এর বাঁধ যদি তৈরি করেন, ওটা হবে সিমেন্টের বাঁধ। আমার 4 নম্বর কথা, বিজেপিকে সাফ করে দিতে হবে। এটা যদি 3 নম্বর কথা হয়, 4 নম্বর কথা, তৃণমূলকে হাফ করে দিতে হবে। যে গুন্ডামি করেছে, যে চেতাবনী ওদেরকে দিতে হবে। এই এত ভোটে জিতে এসেছে কিছুদিন আগে, তারপরে দাঁড়িয়েও এই কনফিডেন্স নেই নিজেদের প্রতি, মানুষের কাছে ভোটগুলো ঠিকঠাক করাতে পারছে না। এই কটা পুরসভা যা ভোট হয়েছে, তাতে করে অধিকাংশ জায়গায় প্রহসন হয়েছে। আমি এলাকার তৃণমূলের বন্ধুদের কাছেও বলবো, এই তো শিলিগুড়িতে ভোট হয়েছে, সবাই বলেছে ভোট হয়েছে, আপনারা তৃণমূল, আপনারা 47% ভোট পেয়ে জিতেছেন শিলিগুড়িতে, খুব ভালো ভোট। কিন্তু কিসের এত তাড়না যে 47% পেয়ে ভোটে জেতা যাচ্ছে না, 97% ভোট পেতে হচ্ছে, 87%, 96% ভোট পেতে হচ্ছে। সেদিন আমাকে বললো, আমি মজা করে মানে দুঃখ করেই বললাম যে লতা মঙ্গেশকর মারা গেছেন, লতা মঙ্গেশকরকে ট্রিবিউট দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে তৃণমূল। বলছে কিনা, কেন, কিরকম? তাহলে ওই যে গানটা ছিল, নাম গুম জায়গা চেহারা ইয়ে বদল জায়গা, টিভিতে দেখেছেন তো? বলছে তোমার নাম কি? বলছে রঞ্জিত দাস। বলছে ভালো করে দেখে বলো। তখন ভোটার স্লিপ খুলে বলছে আমার নাম দেবাশিস ঘোষ। দেখছেন তো? এই তৃণমূল এতদিন ধরে তার গুন্ডামি, তার দুর্নীতি, তার যাবতীয় অস্বচ্ছতা, এই যে এখন খবর এসছে, অনির্বাণ বলছিল আমাদের সরকারি স্কুলগুলো আস্তে আস্তে পিপিপি মডেল করে বেঁচে দেবে, সব বেসরকারি হাতে দিয়ে দেবে। বিজেপির লাইন, বিজেপির জাতীয় শিক্ষানীতির লাইন বিপ্লব দেব বা যোগী আদিত্যনাথের থেকেও ভালো করে রূপায়ণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুদিন ধরে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দীপশিতা কালোদের বাড়ি গিয়েছিল, ও বলবে আবার প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল আসলে বিজেপির, ওই যে আমরা কথাটা বলতাম বিজেমূল বলতাম, আমাদের তখন কেউ বললেন যে ওগুলো বলো না, আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বিজেপির সাথে অন্য কাউকে মেলানো যায় না, ঠিকই। কিন্তু এখন তো আস্তে আস্তে সবাই বলতে শুরু করে দিয়েছে, যার বিজেপির বিরুদ্ধে লড়ার ইচ্ছা আছে সে ইউপিতে যাচ্ছে না, সে গুজরাটে যাচ্ছে না। ইউপিতে অবশ্য কদিন আগে গেছে, অখিলেশ যাদবও জানে উনি কি জিনিস, ওই জন্য দুটো পথসভা করিয়ে ছেড়ে দিয়েছে, সিট ফিট দেয়নি। গেছে ত্রিপুরায়, সেখানে গিয়ে লাভঝাপ করে সিপিএম এর ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়ে চলে এসেছে। যে বিজেপির বিরুদ্ধে লড়বে সে গোয়াতে যাচ্ছে, মেঘালয় যাচ্ছে, কংগ্রেসের এমএলএ কিনছে। আপনারা দেখছেন তো? বাংলা কথা সবাই বুঝতে পারছে, ডিল হয়ে গেছে। ওই যে কয়েকদিন আগে গিয়ে দিল্লিতে হাম তুমে কামরে মে বন্ধ বলে মিটিং করে এলেন দুজনে, ডিল হয়ে গেছে। আমি তোমার ভাইপোর সারদা, নারদা, রোজ ভ্যালি, আইকোর, অ্যালকেমিস্ট, কয়লা খাদান, বালি খাদান, নীল সাদা রং, ওই যে জগাই মাথায় আলো লাগিয়েছে, ওই কোন দুর্নীতি আমি সব চোখ বুঝে থাকবো। তুমি ভেতর থেকে বিজেপি বিরোধী ঐক্যটাকে ঘেটে ঘ করে দাও, খোঁচর হিসেবে কাজ করো। ফলত এই তৃণমূলকে পরিষ্কার বোঝাতে হবে যে তোমরা শেষ কথা নয়। অনেক মানুষ শেষ বিধানসভা ভোটে বর্তমানে চাঁদ সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো করে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তাদের কাছে আবেদন করব যে পরিষ্কার বুঝেন, এই ভোটে তো সরকার পাল্টাবে না, এই ভোটে তৃণমূলকে যদি হাফ না করে দেওয়া যায় তাহলে ওদের বাড়বাড়ন্ত ওই পুরসভা, কাউন্সিলর, জল, কল, রাস্তা, আলো, নিকাশির সমস্যার সমাধান করতে গিয়ে কোথায় কে চাকরি করতে বসবে তার থেকে পয়সা খাবে, কোথায় একটা ট্রেড লাইসেন্স দরকার ছোট দোকান বসাবে তার থেকে পয়সা খাবে, কে টোটো চালাবে তার পারমিশন পয়সা খাবে, কে বাড়িটাকে দোতলা থেকে 3 তলা করবে তার পয়সা খাবে, কে জমির মিউটেশন করবে তার জন্য পয়সা খাবে। পয়সা পয়সা পয়সা। তৃণমূলকে এই দুর্নীতির রাস্তায় বেশি দিন চলতে পারে না, তৃণমূলকে এই কথা বোঝাতে হবে। আমি আমার কথা শেষ করব, বেশি কথায় যাব না। ওই যে পুরনো সিনেমাটি মুঘলে আজম, ওর একটি কথা আমি একটু এদিক ওদিক করে বলে আপনাদের কাছে আমি আমার কথা শেষ করব। প্রতিটি মানুষ যারা সংকটে আছে, তেমন প্রতিটি আমার বয়সী ছেলে যে এখন সুইগিতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, এমএসসি করে বসেছিল কিন্তু কোনো চাকরি পায়নি, আমার বয়সী তেমন প্রতিটি মেয়ে টেট পরীক্ষা দিয়ে আর 2014 সাল থেকে লিস্ট বেরোচ্ছে আর কোর্ট হচ্ছে, চাকরি হচ্ছে না, প্রত্যেকবার দুর্নীতির কবলে পড়ে চাকরিটা পিছিয়ে যাচ্ছে। প্রতিটি তেমন, প্রত্যেক তেমন মা সন্ধ্যে 8টার পর তৃণমূল আমলে সন্তান বাড়ি না ফিরলে যার চিন্তা হয়, প্রত্যেক তেমন প্রৌঢ় মানুষ বার্ধক্যের দিকে যাচ্ছেন, ব্যাংকে টাকা রাখবেন না বুঝতে পারছেন না, পেনশনটা আসবে কি আসবে না, এলেও থাকবে না ওরা বেঁচে দেবে বিজেপি বুঝতে পারছেন না।
প্রতিটি তেমন মধ্যবয়স্ক মানুষ এই বাজারে সকালবেলা আসেন এবং মাসের 13-14 তারিখ থেকেই মন খারাপ হওয়া শুরু হয়ে যায় যে কি ব্যাপার, দাম এত বাড়ছে, কি করে চালাবো। তেমন প্রত্যেক মানুষকে আমরা অনির্বাণদের তরফ থেকে বলতে চাই, ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा, ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा और ये लाल झंडा तुम्हें मरने नहीं देगा। इनकलाब जिंदाबाद। এখন এই সভায় বক্তব্য রাখবে আমাদের সংগঠনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড দীপশিতা ধর। সাথী সভাপতি, উপস্থিত রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন ছাত্র নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমার সংগ্রামী অভিনন্দন, আমার লাল সেলাম। এর আগে সৃজন যখন বলেছে খুব পরিষ্কারভাবে, খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আগামী দিনে 27 তারিখ আপনারা যখন নির্বাচন কেন্দ্রের মধ্যে যাবেন, কেন আপনারা লাল ঝান্ডা আমাদের প্রতীক কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, এই কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে বেছে নেবেন। আমি সেই বিষয়ে আর কোনো পুনরাবৃত্তি করব না, সেই কথাগুলো আর কোনো পুনরাবৃত্তি করব না। যে কথাটা সৃজন বলছিল যে কাল আমরা গেছিলাম আনিস খানের বাড়িতে, আজকে আমরা যখন মিছিল করছিলাম আমাদের মিছিলের সামনেও আনিসের চেহারা, আনিসের নাম, তার স্মরণে ব্যানার ছিল। আমরা সবাই আনিসকে মনে করছি, আনিস খানকে মনে করছি। একটু আগে আমাকে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন যে কালকে এখানে নাকি ওই তৃণমূলের কি এক নেতা আছে, কি দেবাংশু না কি নাম, যাকে ওই মমতা ব্যানার্জির হাঁটু ধরে পা ধরে, আমার ওই ছবিটা খুব মনে পড়ে আর কি ওকে দেখলে। তো সেই ছেলে নাকি এখানে এসে বলে গেছে যে এসএফআই এর লোকেরা, ডিওয়াইএফআই এর লোকেরা তারা আনিসের দেহ নিয়ে, আনিসের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমরা বলছি আনিস আমাদের ভাই, আনিস আমাদের কমরেড। এনআরসি সিএ আন্দোলন করতে গিয়ে তার সঙ্গে আমাদের আলাপ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদের জমি, যাদের ইউনিভার্সিটির জমি ওই মমতা ব্যানার্জির মন্ত্রী বেচে দিচ্ছেন, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কমরেড আনিস খানের সঙ্গে আমাদের আলাপ। কমরেড আনিস খানের সঙ্গে আমাদের আলাপ, সে যখন রক্তদান শিবির করার চেষ্টা করছে তার এলাকায়, করোনার সময় মহামারীতে যখন মানুষ মারা যাচ্ছে তার কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তখন সে চিঠিতে লিখে গেছিল, পুলিশের কাছে সেই চিঠি জমা আছে যে তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা, তৃণমূলের বড় বড় গুন্ডারা তার বাড়িতে এসে শাসিয়ে গেছে। এই মরে যাবার, এই খুন হওয়ার 1 সপ্তাহ আগে তার বাড়ি, তার গোয়াল ঘর ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে তৃণমূলীরা। সে লিখছে চিঠিতে তার কাকাকে, তার বাড়ির লোককে রাস্তার মাঝখানে ওই তৃণমূলের গুন্ডারা মেরেছে। আমরা বলছি কমরেড আনিস আমাদের ভাই, কমরেড আনিস আমাদের সাথী, কারণ এই মমতা ব্যানার্জির আমলে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের লোক, প্রত্যেকটা মানুষ আমাদের কমরেড। তাই আনিসের খুন নিয়ে আমরা যখন রাস্তায় নেমেছি, আমরা দেখতে চাইছি না, আমরা বলতে চাইছি না সে কোন সংগঠন করতো, আমরা একবারের জন্য বলিনি সে ভারতের ছাত্র ফেডারেশনের নেতা ছিল। আমরা বলছি আনিস খান যদি তৃণমূলের নেতা হতো, ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নামতো, কারণ প্রত্যেকটা ছাত্রের বাঁচার অধিকার, প্রত্যেকটা ছাত্রের প্রতিবাদের অধিকারের জন্য পশ্চিমবঙ্গে, ভারতে আমরা এসএফআই আমরা রাস্তায় ছিলাম। আমরা বারবার বলছি এটা কোনো আইসোলেটেড ইভেন্ট নয়, আনিস খানের খুন হয়ে যাওয়া কোনো আলাদা রকম কোনো ঘটনা হয়নি। আমরা তো দেখলাম এই ভারতের বুকে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা বাঁচাতে চেয়ে যারা রাস্তায় নেমেছিল, দিল্লি ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, জেএনইউর ছাত্রছাত্রীরা, তারা যখন রাস্তায় নেমে বলল যে আমার মাটি আমার মা, মৌলবাদের হবে না, তারা যখন বলল এনআরসি সিএ আমরা মানছি না, আমরা দেখলাম একটার পর একটা ছাত্র নেতাকে ভুল অভিযোগে, মিথ্যা অভিযোগে জেলের মধ্যে দিনের পর দিন তারা রেখে দিল। 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে। আমাদের কলেজের, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট কমরেড উমার খালিদ, তাকে এখনো পর্যন্ত পেশ করেনি। তাকে যতবার আদালতে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকবার দিল্লি পুলিশের কাছে এমন কোনো তথ্য প্রমাণ নেই যার জন্য তাকে জেলে পুরে রাখা যায়, কিন্তু এই সরকার জেলে পুরে রেখেছে। এই সরকার সেই সমস্ত মানুষ, সেই সমস্ত ছাত্র, সেই সমস্ত যুব যারা প্রশ্ন করে তাদের ভয় পায়, তাদের জেলে পুরে রাখতে চায়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও তো তাই হয়েছে। কমরেড সুদীপ্ত গুপ্ত, কি অপরাধ ছিল কমরেড সুদীপ্ত গুপ্ত? কমরেড সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক স্কুলে, প্রত্যেক কলেজে, প্রত্যেক ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা নিজেদের মতো করে রাজনীতি করবে। একটা 18 বছরের ছেলে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে পারে, একটা 18 বছরের মেয়ে
মুখ্যমন্ত্রীকে সে নির্বাচিত করতে পারে, অথচ সে তার কলেজে, তার ইউনিয়নে তার প্রেসিডেন্ট কে হবে সেটা নির্বাচন করতে পারবে না? এটা হতে পারে না। কমরেড সুদীপ্ত গুপ্তা যখন রাস্তায় নেমেছিল নির্বাচনের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, পিটিয়ে খুন করেছিল এই মমতা ব্যানার্জির পুলিশ। আমরা তো ভুলে যাইনি সৈফুদ্দিন মোল্লার কথা। কি অপরাধ ছিল এসএফআই এর নেতা আমাদের কমরেড সৈফুদ্দিন মোল্লার? গরিব পরিবারের, পিছিয়ে পরিবারে, মুসলিম পরিবার থেকে আসা ছেলে, বাড়ির প্রথম স্বাক্ষর মানুষ, প্রথম ছেলে যে কলেজ পড়তে গেছে। সে বুঝেছিল গরিব ছেলে মেয়েদের যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে শিক্ষাটা খুব জরুরি। তার পাড়ায় গরিব ছেলে মেয়েদের জন্য ফ্রিতে কোচিং চালাতো সে, আর একই সঙ্গে সঙ্গে এসএফআইটাও করতো, মাথা উঁচু করে করতো। কারণ সে জানে তাদের যে অধিকার, তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য যদি পেতে হয় তাহলে ছিনিয়ে নিতে হবে, হাত পেতে ভিক্ষা নিয়ে করা যাবে না। আমাদের মনে আছে ওই সৈফুদ্দিন মোল্লাকে যখন তৃণমূলের গুন্ডারা পিটিয়ে পিটিয়ে মারছিল, কাতরাতে আমার সৈফুদ্দিন মোল্লা মৃত্যুর আগে এক ফোঁটা জল চেয়েছিল, সেই জল পর্যন্ত তার নসিব হয়নি। আমরা তো ভুলে যাইনি স্বপন কোলের কথা, যে হাওড়ায়, যে আমতায় বাড়ি, আনিসের সেইখানে আন্দোলনের ছাত্র স্বপন কোলে, গরিব পরিবারের ছেলে, মেধাবী ছেলে, মা বাবার রেস্ট নেই, পকেটের রেস্ট নেই, কলেজের ফিস দেবে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে বাড়িতে বাড়িতে পেপার বিলি করতো, ওই পেপার বিলির টাকায় কলেজে পড়তে যেত স্বপন বুঝেছিল তাদের মতো পরিবারের ছেলে মেয়েদের যদি পড়াশোনা করতে হয়, শিক্ষিত হতে হয়, তাহলে রাজনীতিও করতে হবে, ছিনিয়ে নিতে হবে অধিকার। তাই সে ভারতের ছাত্র ফেডারেশনও করতো। কিভাবে নৃশংসভাবে তৃণমূল গুন্ডারা তাকে পিটিয়ে মেরেছিল তা আমরা ভুলে যাইনি কমরেড মইদুল মিদ্দার কথা। সেই মইদুল মিদ্দা, টোটো চালক মইদুল মিদ্দা, বিএড পাস মইদুল মিদ্দা, যে স্বপ্ন দেখতো আর কোনো বিএড পাস হওয়া ছেলেকে টোটো চালাতে হবে না, মাথা উঁচু করে গটগটিয়ে চাকরির খাম নিয়ে সেও অফিসে যাবে, সেও স্কুলে যাবে, সেও পড়াবে, মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে। পিটিয়ে খুন করেছিল তৃণমূলের পুলিশ, পিটিয়ে খুন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ। আজকে সেই একই ধারা অব্যাহত। আনিস খানকে যারা পিটিয়ে মেরেছে তারাই সুদীপ্ত গুপ্তকে খুন করেছিল, আনিস খানকে যারা পিটিয়ে মেরেছে তারাই স্বপন কোলেকে খুন করেছিল, আনিস গুপ্তকে যারা পিটিয়ে মারতে চায় তারাই ওই দিল্লিতে বসে উমার খালিদ, দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়ালদের জেলে পুরতে চায়। আমাদের পক্ষ নিতে হবে, ভারতের ছাত্র ফেডারেশন পক্ষ নিয়েছে। আমরা বলছি আমরা আনিসদের পক্ষে, আমরা বলছি আমরা সুদীপ্তদের পক্ষে। ওই তৃণমূলের পোষা বাদরদের পক্ষ নিতে হবে। তারা আসলে কাদের পক্ষে? ছাত্রদের পক্ষে, নাকি তারা ওই পাচাটাদের পক্ষে? আমরা ভারতের ছাত্র ফেডারেশন গর্ব করে বলতে পারি আজকে দিনে আমরা যখন আনিসের হয়ে লড়াই করছি, আনিসের বিচার চেয়ে লড়াই করছি, আনিস কোনো ব্যক্তি নয়, আনিস আমি আর তুমি, আমরা সবাই, আমরা প্রত্যেকে যারা স্কুল কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমরা যারা বিশ্বাস করি যদি আমার কলেজের জমি কোনো জমি মাফিয়া কেড়ে নেয় আমার কথা বলা উচিত, আনিস আমরা সবাই, আনিস আমরা প্রত্যেকে যারা বিশ্বাস করি আমার দেশটা কোনো নির্দিষ্ট ধর্ম, কোনো নির্দিষ্ট জাত, কোনো নির্দিষ্ট ভাষার হবে না, আমাদের প্রত্যেকের প্রতিনিধি ওই আনিস। আমরা যারা মনে করি যে এই আমরা পশ্চিমবঙ্গবাসী যারা বিধানসভা নির্বাচনের সময় খুব বুক ঠুকে বলেছিলাম নো ভোট টু বিজেপি, অবশ্যই বিজেপির মতো একটা ফ্যাসিবাদী দল তাকে বাংলায় জমি ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সৃজন বলছিল বহু মানুষ আগের বার ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে শুধু এইটা ভেবেই যে যেভাবেই হোক যেন তেন প্রকারেণ বিজেপিকে আটকাতে হবে, তাই মমতা ব্যানার্জি ছাড়া আমাদের পথ নেই। আপনারা এই ভেবে ভোট দিয়েছিলেন। রাত্রি 1টার সময় পুলিশের জামা পরে, পুলিশের উর্দি পরে 4-5 জন লোক আপনার বাড়িতে ঢুকে আসবে, আপনার বাবার সামনে আপনার বাবাকে বন্দুক ঠেকিয়ে ঘরের দরজা বন্ধ করে আপনাকে ছাদ থেকে ফেলে দেবে। আপনি কল্পনা করতে পারেন? এরকম অবস্থা আমার পশ্চিমবঙ্গে হবে? আপনারা যখন ওই জোড়া ফুলে ভোটটা দিয়েছিলেন বিজেপিকে রুখতে, ফাঁসিবাদকে রুখতে, উত্তরপ্রদেশ, বিহার যাতে পশ্চিমবঙ্গ না হয়ে যায় তার জন্য আপনারা কি এই কারণে ভোট দিয়েছিলেন? যাতে মমতা ব্যানার্জির পুলিশ 1টার সময় একটা ছেলের বাড়িতে কোনো ওয়ার্ডেন ছাড়া ঢুকে তাকে গলা টিপে খুন করে শেষ করে দিতে পারে। আপনারা পক্ষ নেই, আপনারা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, আপনারা যারা চান না আপনার রাজ্যটা, আপনার দেশটা অথবা আপনার বাড়িটাও ওই আনিস খানের বাড়ি হয়ে যাক, আপনাদের আগামী 27 তারিখ পক্ষ নিতে হবে। আমরা বলছি আমাদের হারাবার কিছু নেই, আমরা তো ভোট পার্সেন্টেজে কমেছি অনেকটা, আমাদের মন্ত্রী নেই, এমএলএ নেই, এমপি নেই, অথচ আমাদের এই কংগ্রেসরা রয়েছে যাদের জীবনের ভয় নেই, যাদের হারাবার ভয় নেই, শুধু মনের মধ্যে অনেকটা সাহস, মনের মধ্যে অনেকগুলো স্বপ্ন, কংগ্রেস সুদীপ্ত গুপ্তের স্বপ্ন, কংগ্রেস সৈফুদ্দিন মোল্লার স্বপ্ন, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের স্বপ্ন। যখন এই কোভিডের সময়, আমফানের সময় তৃণমূলের নেতারা চাল চুরি করছিলেন, আমরাই এখানে যারা বসে আছে কমরেড অনির্বাণরা, তারা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। আপনারা পক্ষ নেই, আপনারা চাল চোরদের সঙ্গে থাকবেন না, যে ছেলে মেয়েগুলো কমিউনিটি কিচেন চালালো তার সঙ্গে থাকবেন। আপনারা পক্ষ নেই, আপনারা পক্ষ নিন যে তৃণমূল বিজেপি, কখনো এ তৃণমূল কখনো ও বিজেপি, মানে বোঝা যায় না, এখন তো লিখে
রাখতে হয় যে কতদিন পর্যন্ত কে তৃণমূলে ছিল, কবে আবার বিজেপিতে গেছে, আবার কবে তৃণমূলে ফিরে এসছে। মানে আমরাও কনফিউজ, মানে মাঝে মাঝে জিজ্ঞেস করে নি দাদা আপনি এখন অ্যাকচুয়ালি কোন পার্টিতে আছেন, সেই অনুযায়ী কথা বলতে হবে। তো যারা এই নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, আদান প্রদান, টাকা পয়সা বেচা কেনাতে বিজি ছিল, আপনারা তাদের সঙ্গে থাকবেন, নাকি নিজের জীবনের পরোয়া না করে যে ছেলেটা মেয়েটা পিঠে ওই অক্সিজেনের সিলিন্ডারটা নিয়ে কোভিডের সময় আপনার বাড়িতে পৌঁছে গেল, আপনি তার সঙ্গে থাকবেন, আপনি পক্ষ নিন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু যে কথাটা বলে, এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে আমাদের দেখেছে, এই অঞ্চলের মানুষ নিজের বিপদের সময় আমাদের দেখেছে, কিন্তু একটা ভয় রয়েছে। ইলেকশনের দিন 2013 সালে আমাদের যে অভিজ্ঞতা, যেভাবে তৃণমূল ভোটটা করায় আর সেই ভোট যদি হয় তাহলে তো সত্যিকারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা প্রতিফলিত হবে না, আপনাকেই পক্ষ নিতে হবে। এই আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনির্বাণ প্রার্থী পরিচিতি করছিল, ও সবাইকে বলছিল যে তোমরা সবাই একসাথে আসবা, আগে একা একা আসবা না, ওই একসাথে আসতে হবে। যদি ওই তৃণমূলের গুন্ডারা চোখ দেখায়, যদি ওই তৃণমূলের গুন্ডারা পিস্তল দেখায়, বিশ্বাস করুন 10টা মানুষ যদি একসাথে রুখে দেন, ওই তৃণমূলের সমস্ত গুন্ডারা ল্যাজ গুটিয়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনাকে কিছু করতে পারবে না। আপনাকে ওই 10টা মানুষকে একসাথে হতে হবে, আপনাকে ওই 10টা মানুষ নিয়ে ওদের চোখে চোখ রেখে বলতে হবে। আমরা শুনছিলাম যে কথাটা বলে শেষ করবো, যে সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন শুধু তাদের জন্য। যখন মুনমুন সেন, সুচিত্রা সেনের মেয়ে, তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি প্রচার করেছিলেন যদি আমার মায়ের আত্মার শান্তি হয়, মানে আত্মার শান্তি চান, তাহলে আপনারা আমাকে ভোট করবেন। দেখা যায় সেই নির্বাচনে বিশেষ লোক মুনমুন দেবীকে ভোট করেননি, উনি হেরে যান। তারপর থেকে তৃণমূল দায়িত্ব নিয়ে নিয়েছে, যত মৃত মানুষ রয়েছে প্রত্যেকের আত্মার শান্তি তারা নিজেরাই কামনা করবে, তাই মৃত মানুষের ভোটও তারা গিয়ে গিয়ে দিয়ে দিচ্ছেন। আমরা দেখলাম দ্বিজেন বাবুর ভোট, মারা গেছেন বহুদিন আগে, তার ভোট পড়ে গেল, তিনি ভোট দিলেন, স্বর্গ থেকেও আর কি তিনি মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, ব্যাপারটা এইরকম। তো আপনারা যদি না চান আপনার বাড়ির লোকজন বা আপনাদের পরিবারের যারা স্বর্গত হয়েছেন তাদের হাত দিয়ে, মানে সেই স্বর্গত হাত দিয়ে তাদের এরকম একটা কোনো কাজে তারা যুক্ত হন, তাহলে আসুন আগামী দিনে ভোট লুট রুখে দিন, আসুন আগামী দিনে নিজের ভোট আমরা নিজে দিই। আপনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, বামপন্থী হন, অথবা এমন কেউ যিনি এখনো পর্যন্ত কোনো দলের নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসী নন, আপনারা যদি চান আমার দেশটা, আমার রাজ্যটা একটা গণতান্ত্রিক রাজ্য হোক, একটা গণতান্ত্রিক দেশ হোক, যেখানে আমার আপনার আমাদের সবার কথা, আমাদের সবার ভাবনা, আমাদের সবার চিন্তা প্রতিফলিত হোক, তাহলে আসুন আগামী 27 তারিখ আমরা নিজের ভোট নিজে দিই, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে, এই দেশকে বাঁচাতে, আমার দেশের, আমার বাংলার ঐতিহ্যকে বাঁচাতে। আগামী দিনে আস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। হ্যালো কমরেড, একটা ঘোষণার মধ্যে দিয়ে আমাদের আজকে যে সভা, সেই সবার কাজ শেষ হবে। আগামীকাল বিকাল 5:30টায় কালীবাজার সার্কাস ময়দানে বামপন্থী প্রার্থীদের সমর্থনে আমাদের রাজ্যের যুব আন্দোলনের, আমাদের দেশের যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ সেলিমের একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সকলকে অংশগ্রহণের এবং সকল শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। এই দীর্ঘক্ষণ আমাদের এই মিছিলে যারা পা মেলালেন, যারা দীর্ঘক্ষণ এই রোদে বসে আমাদের কথা শুনলেন, তাদের সকলকে আর একবার অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এবং সবশেষে এই এলাকার বর্ধমান শহরের সমস্ত বামপন্থী প্রার্থীদেরকে এই বর্ধমান শহরের পরিষেবা, এই বর্ধমান শহরকে নতুন করে গড়ে তোলার স্বার্থে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সব বামপন্থী প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে আমাদের সভার কাজ আমরা এখন শুরু করছি, শেষ করছি।